আমি ঘুমের ভান করে রইলাম, কিন্তু অনেকের দুষ্টামি কিছুতেই থামছে না। ও ছোট তো, এসব ব্যাপারে একদম কাঁচা। অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না। আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না। মাথার ভেতর একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব, নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব? ও তো এসব বোঝে না ঠিকঠাক। তাই ওর কানে কানে বললাম, তুই এখন একটু বিশ্রাম নে, বাকি কাজ আমি করছি। তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করলেও করত না। আমার নাম রিমা, বয়স ৪৫। আমার বিয়ে হয়েছে প্রায় ২৫ বছর হতে চলল। আমার একটি ছেলে রয়েছে যার বয়স ২৩ বছর, কিন্তু সে আমাদের সঙ্গে থাকে না, বরং সে পড়াশোনার জন্য বাইরের দেশে থাকে। আমার স্বামী যখন আমার ছেলের বয়স ১৫ বছর, তখন তিনি বিদেশে চলে যান। আমার শ্বশুর শাশুড়ি ভালো ছিলেন, তাই আমাকে কোনো কষ্ট পেতে হয়নি। তবু মন সবসময় খারাপ লাগত, সময় কাটত না। স্বামী দিনে একবার বা দুবার ফোন করতেন, কিন্তু খুব কম সময় কথা বলতেন। আমি একা একা ঘরে বসে থাকতাম। একটা অজানা অস্থিরতায় দিন কাটত। একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটি চ্যানেলে চোখ পড়ে। সেখানে নানা সম্পর্কে নাটকীয় গল্প শোনা যেত। প্রথম দিকে শুনে অস্বস্তি লাগলেও পরে কেমন যেন মজা পেতে থাকি। ধীরে ধীরে আমি ওই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে উঠি। সারাদিন ঘরের কাজ শেষ করে শ্বশুর শাশুড়ির যত্ন নিয়ে স্বামীর সঙ্গে নিয়ম করে কথা বলতাম। সব শেষে রাতে বিছানায় শুয়ে গল্পগুলো শুনে মনটা হালকা করতাম। মাঝে মাঝে মনে হতো, যদি কেউ থাকতো পাশে, যার সঙ্গে কথা বলা যেত। ঠিক তখনই আমার জীবনে আসে অনিক। অনিক আজ অনেক বছর পর দেশে ফিরছে। এখন থেকে মূলত সে দেশে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে। অনেক দেশে আসার পর অনেকটা চুপচাপ ছিল। আমাদের শ্বশুরবাড়িতে ঘরের সংখ্যা খুব বেশি না, শুধু একটা বড় ঘর ছিল। অনেক যেহেতু পড়াশোনা করবে, তাই শ্বশুরমশাই বড় ঘরের পাশেই একটা ছোট ঘর তৈরি করে দিলেন ওর জন্য। সেখানে টেবিল চেয়ার আর একটা খাটিয়া রাখা ছিল। তবে রাতের বেলায় অনেক বাড়ির ভেতরের একটা ফাঁকা রুমে ঘুমাতো। আমাদের বড় ঘরটাই ৩টে রুমে ভাগ করা। একটায় আমি থাকি, আরেকটায় শ্বশুর শাশুড়ি, মাঝখানের ঘরটা আগে ফাঁকা ছিল। অনেক আসার পর ওখানে একটা খাট বসানো হয়, আর এখন সে সেখানেই রাতে ঘুমায়। পড়া শেষ করে রাত ১০টার পর ঘরে ফেরে ও মাঝখানের ঘরেই শুয়ে পড়ে। অনেক বেশ ভালো ছাত্র, কিন্তু কথাবার্তা খুব কম বলে। না আছে বন্ধুদের সাথে আড্ডা, না আছে বাড়ির লোকজনের সঙ্গে খাতির। আমি যে তার মা, তারপরেও আমার সঙ্গে চোখ তুলে তাকায়ও না। খুব লাজুক আর চুপচাপ স্বভাবের ছেলে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়সে অনেকটা বড়। শ্বশুরমশাই চোখে কম দেখেন, তাই বাইরে কম বের হন। শাশুড়ি আবার এমন মোটা যে হাঁটা চলারই উপায় নেই। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন আর পান খান। শ্বশুর মাঝে মাঝে উঠোনে বা উঠোন পেরিয়ে বারান্দায় যান, কিন্তু শাশুড়িকে আজ পর্যন্ত বাইরে পা রাখতে দেখি নাই। যাই হোক, অনেক বাড়িতে এসেছে প্রায় ১ মাস হলো। এই দিনে ও আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেনি। আমরা একসাথেই খাই, কারণ শ্বশুর শাশুড়িকে তো বিছানায় বসেই খাওয়াতে হয়। আমি ওদের খাবার দিয়ে আসি, তারপর অনিক আর আমি একসাথে খেয়ে নিই। অনিক আসার পর আমার একটা সমস্যা হয়েছে। রাতের বেলার গল্প শোনা হয় না। আগের মতো ইউটিউবে গল্প চালু করলে মনে হয় কখন না অনিক দরজায় এসে ডাকে, মা দরজা খোলো। তাই গল্প ছেড়ে বসে থাকি, কখনো ফিরে আসবে। অনেক রাত পর্যন্ত পড়েও, ১০টা, ১১টা, এমনকি কখনো কখনো ১২টাও বাজে। আমার প্রায়ই ঘুম চলে আসে। অনেক যদি সামনের দরজায় ডেকে না পায়, তখন ঘরের পাশে রান্নাঘরের দরজার দিকে গিয়ে ডাকে, কারণ আমার রুমটা ওই পাশেই। আমি তখন চট করে উঠে গিয়ে দরজা খুলে দিই। একদিন এমনই ঘটল। সেদিন রাত প্রায় ১২:৩০ বাজে। আমি ঘুমে ঢলে পড়েছি। অনেক দরজায় ১০-১৫ মিনিট ডেকে কোনো সাড়া না পেয়ে রান্নাঘর থেকে একটা মাছ ধরার ছিপ এনে জানালার ফাঁক দিয়ে হালকা গুঁতা মারল। ঘুম ভেঙে লাফ দিয়ে উঠলাম, গিয়ে দরজা খুললাম। আমি বললাম, তুই খা, আমি বাসন ধুয়ে নিই। ও বলল, মা আমি আজ খাবো না, আপনি ঘুমান। আমি অবাক হয়ে বললাম, কেন খাবি না? কেউ কি না খেয়ে ঘুমায়? অনেক হেসে বলল, আপনার চোখে ঘুম, রোজ আপনাকে বিরক্ত করি, আজ অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়েন, আমি সকালে উঠে খেয়ে নেব। আমি বললাম, আমার কোনো কষ্ট হয় না, তুই যখন ইচ্ছা তখন এসে খেয়ে নিস, মাঝে মাঝে একটু ঘুম ধরে যায় আর কি।
তখন অনিক একটু থেমে বলল, আপনার জন্য আমি থাকি আর আপনি রোজ রাত জেগে থাকেন? এটা ঠিক না মা, কাল থেকে আমি পড়ার ঘরেই থাকব। আর দাদু ঠাকুমার সঙ্গে খাবার দিলে আমাকেও ডেকে নিও, একসাথেই খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যায় খেলে তো রাত জেগে পড়তে গিয়ে আবার ক্ষুধা পাবে, তখন কি খাবি? আর এত বড় ঘর থাকতে কেন ছোট ঘরে শুতে যাবি? আমি তো কখনো বলিনি তোর জন্য আমার সমস্যা হয়। তুই কি বাইরের কেউ? তুই তো আমারই ছেলে। নীরব বলল, ঠিক আছে মা, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও, সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই ও সোজা গিয়ে ওর ঘরে শুয়ে পড়ল। আমিও উঠে এসে নিজের রুমে চলে এলাম। তবে যাই হোক, আজ প্রথম অনেক দেশ থেকে ফেরার পর এতটা কথা বলল আমার সাথে, অথচ একবারের জন্য চোখ তুলে তাকায়নি। এখন সকাল ৮টা বাজে। অনেক এখনও ঘুমায়। কাল অনেক রাতে ঘুমিয়েছে তো, তাই একটু বেশি ঘুমাচ্ছে। যদিও সাধারণত ৬টায় উঠে উঠোনে একটু হাঁটে, তবে ওকে সকালে কখনো পড়তে বসতে দেখি না। যাই হোক, আজ তোর 10টার ক্লাস, ডেকে দিতে হবে। আমি ডাক দিলাম, অনিক, অনিক, ৮টা বাজে, কলেজ যাবে না? অনিক তখন ঘুম জড়ানো গলায় বলল, কত বাজে? আমি বললাম, ৮টা বাজে। এই কথা শুনে ও এক লাফে উঠে বসে পড়ল। তাড়াতাড়ি গোসল ছেড়ে নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা দিল। একটু তাড়াহুড়ো হলেও 10টার আগে পৌঁছে যাবে হয়তো। দুপুর ঠিক 2টোয় ও বাসায় ফিরে এলো। তবে কখনো কখনো 12টার দিকেও আসে, বিশেষ করে ক্লাস কম থাকলে। পড়ার ঘরে বই খাতা রেখে মুখ হাত ধুতে গেল। আমি ইতিমধ্যে দুপুরের খাবার সাজিয়ে রেখেছি। ও ঘরে ফিরে এলো, তারপর আমরা একসাথেই খেলাম। খাওয়ার সময় খুব একটা কথা হয়নি। আমি শুধু জিজ্ঞেস করলাম, কলেজে ঠিকমতো ক্লাস হয় তো? সে বাচ্চাদের মতো মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল, আর কিছু না। খাবার পরও নিজের ঘরে চলে গেল। সাধারণত দিনেও ওই মাঝখানের ঘরেই ঘুমায়। সন্ধ্যা হয়ে এলো, কিন্তু অনেক উঠছে না। আমার পড়ার ঘরে গিয়ে ডাক দিলাম। ডাক শুনে অনেক ঘুম থেকে উঠে বসলো। চোখ কচলাতে কচলাতে বলল, কি হয়েছে, ডাকছো কেন মা? আমি বললাম, না কিছু না, সন্ধে হয়ে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস, পড়তে বসনি না? অনেক বলল, সন্ধে নাকি, দেখি কত বাজে। বলে ও টেবিলে রাখা হাত ঘড়ির দিকে তাকালো, তারপর উঠে গিয়ে মুখ হাত ধুতে গেল। তাকালো, আমি তখন ওর পড়ার ঘরে চুপচাপ বসে আছি। অনেক মুখ ধুয়ে খিরে এসে বলল, তুমি এখনো এখানে বসে আছো? রান্নার কাজ শেষ করেছ? আমি হেসে বললাম, সে তো অনেক আগেই শেষ করেছি। ক্ষুধা লাগছে নাকি? সে বলল, আরে না, এমন সন্ধ্যে সময় ক্ষুধা লাগে নাকি, তবে একটা চা হলে ভালো লাগতো। আমি বললাম, চা পাতা মনে হয় শেষ হয়ে গেছে, কালকে এনে দেব। সে বলল, ঠিক আছে। তারপর বলল, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, ভালো করে মনোযোগ দিয়ে পড়। বলেই আমি বড় ঘরে চলে এলাম। ঘণ্টা দুয়েক পড়ি শ্বশুর শাশুড়িকে রাতের খবর দিলাম। তারা খাচ্ছেন, আমি পাশে বসে আছি। হঠাৎ শ্বশুর বললেন, বৌমা, অনেক ঠিকমতো পড়াশোনা করছে তো, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমার ছেলে খুব ভদ্র, তাকে পড়তে বলার দরকার পড়ে না, নিজে থেকেই পড়ে নেয়। শ্বশুর বললেন, তা জানি বটে, কিন্তু দায়িত্ব তো আমাদেরও কিছু আছে। আমি হেসে বললাম, চিন্তা করবেন না বাবা, আমি ওর পাশে থাকি সব সময়। আর হ্যাঁ, কাল সকালে চা পাতা আনবেন তো? আজ সন্ধ্যায় অনেক চা খেতে চাইছিল। তখন শাশুড়িমা বললে, তোমার শ্বশুরের দরকার নেই বাজারে যাওয়ার, এখন থেকে যা লাগবে অনিককে দিয়ে আনাবে, আমি সকালে ওকে বলে দেব। আর বৌমা, তুমি নাস্তার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি ওর সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। তারপর ওরা খাওয়া শেষ করা পর্যন্ত আমি পাশে বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে নিজের রুমে এলাম। একটু পর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। কথায় কথায় রাত 10টা বাজে গেল। ভাবলাম দেখি অনেক কি করছে। দরজা খুলে পড়ার ঘরের কাছে গেলাম। কাছে যেতেই ওর পড়ার আওয়াজ পেলাম। ওর মনোযোগ নষ্ট না হয় এই ভেবে আর ঢুকলাম না। বড় ঘরে ফিরে এলাম। রাত প্রায় 11টা বাজে, তবু অনেক এখনও খেতে আসেনি। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যাব, কিন্তু সাহস পাচ্ছি না, অন্ধকার ভীষণ ভয় পাই। তাই বাইরে না গিয়ে জানালা খুলে চুপচাপ বসে থাকলাম। অপেক্ষা করতে করতে কখন যে 12:30 বেজে গেল টেরই পেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, অনেক রাতে ঘরে আসেনি? শাশুড়ি বলল, না রে বৌমা, কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না মা, বড় ঘরে আসেনি, পড়ার ঘরেই ঘুমিয়েছে মনে হয়।
আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে গেছি। শাশুড়ি অবাক হয়ে বলল, কি বলো তো, ও পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে ওর কি সমস্যা? আমি বললাম, জানি না মা, সারাক্ষণই তো ওর খেয়াল রাখি। তারপর শাশুড়ি মা বলল, চলো ডাকো ওকে, কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে মা, ঘড়ি দেখি ৮টার বেশি বাজে। আমি সরাসরি অনেকের পড়ার ঘরে গেলাম। দরজা এখনো বন্ধ, তার মানে এখনো ঘুমাচ্ছে। আমি দরজায় টোকা দিলাম, অনেক অনেক, বারবার ডেকেও কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, তাও কোনো শব্দ নেই। ঘরটায় আবার জানালাও নেই যে পাশ দিয়ে কিছু বলা যাবে। পড়ার ঘরটায় একটাই দরজা, জানালাও নেই। জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে লাগলাম। প্রায় ১৫-২০ মিনিট ডাকাডাকির পর অনেক দরজা খুলল, কিন্তু কিছু না বলেই আবার বিছানায় শুয়ে পড়ল। আমি ঘরে ঢুকে ওর মাথায় হাত রাখতেই বুঝলাম ওর শরীরে জ্বর। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে পানি এনে ওর শরীর মুছে দিলাম, কপালে জলপট্টি দিলাম। প্রায় ১ ঘণ্টা পাশে বসে থাকলাম। ধীরে ধীরে অনেক চোখ খুলল। ওকে ধরে বসালাম। অনেক বলল, রাতে জ্বরের সময় তোমাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমিয়ে গেছো দেখে আর ডাকিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো? তুই অসুস্থ, আমাকে জোরে ডাকতি, জানালায় ধাক্কা দিতে পারতি, দরজায় লাথি দিতি। বলল, না, ভাবছিলাম তুমি একা একা কত কাজ করো, সবাইকে কত খেয়াল রাখো, সত্যি তুমি খুব ভালো। অনেক হেসে বলল, জানো, তুমিও কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, তোর কলেজে কি কোনো মেয়ে বন্ধু আছে? সে বলল, একটা মেয়ে গায়ে পড়ে কথা বলে, খুব বিরক্তিকর, নামও জানি না আর জানতেও চাই না। গায়ে পড়ে কথা বললে আমার রাগ হয়। আমি হেসে বললাম, তাহলে তো আমাকেও পছন্দ করিস না, আমিও তো তোর সাথে গায়ে পড়ে কথা বলি। অনিক একদমে বলল, তুমি আমার আপন মানুষ, তুমি চাইলে যত খুশি কথা বলতে পারো, বরং তোমার সঙ্গে কথা না বলে আমি ভুল করেছি। আমি হেসে বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না। অনেক রুমে চলে গেল। আমি রান্না শেষে গোসল সেরে শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম। তারপর অনিকের সাথে খেয়ে দেখি সে আবার পড়ার ঘরে গেছে। আমি গিয়ে বললাম, এই ঘরে ঘুমাস না, বড় ঘরে আয়, আবার অসুস্থ হলে কি হবে? অনিক আমার কথা শুনে বড় ঘরে এলো। আমি বললাম, তুই চাইলে আমার রুমে ঘুমা, আমি ঘুমাই না দুপুরে। সে আমার রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি পান খেতে গিয়ে চুনের কৌটা খুঁজে পাচ্ছিলেন না। কৌটা দিতে গিয়ে বললেন, অনিক কোথায়? আমি বললাম, আমার রুমে ঘুমাচ্ছে। ও পড়ার ঘরে শুয়েছিল, কিন্তু শরীর খারাপ হতে পারে ভেবে আমি নিয়ে এসেছি। শাশুড়ি বললেন, ভালো করেছ, মাঝির ঘাতটা ভালো না। অনিককে বলো পড়া শেষ করে এখন থেকে তোমার সাথে ঘুমাক, তুমি তো তার যত্ন করছো, সে শুনবে। আমি রুমে চলে এলাম, দেখি অনেক ঘুমায়নি, মোবাইলে গেম খেলছে। আমি বললাম, গেমস বন্ধ কর, রাতে ঘুম করনি, এখন ঘুমা। অনেক বলল, তুমি ঘুমাবে না? আমি বললাম, না, ঘুমালেও তোর পেছনেই শুয়ে পড়ব। অনেক বলল, আমি তো কারো সাথে ঘুমাই না, ঘুমের মধ্যে হাত পা নড়ে। আমি হেসে বললাম, হাত পা গেলেও তো এই ঘরের বাইরে যাবে না। অনেক হেসে বলল, তুমি খুব মজার মানুষ, মনটাও অনেক ভালো। আমি বললাম, এই ভালো ভালো বলা লাগবে না। সন্ধ্যার দিকে আমি অনেককে ঘুমাতে বললাম। সে বলল, তুমি অনেক কাজ করো, একটু বিশ্রাম নাও, আমি তোমার মোবাইলে গেমস খেলি। আমি ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি অনেক ঘরে নেই, উঠানে হাঁটছে। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নুডলস বানালাম। খেয়ে খুব খুশি হলো। তারপর পড়তে বসল। কিছুক্ষণ পর আমি গিয়ে বললাম, আজ আর পড়তে হবে না, শরীর ঠিক হলে কাল থেকে পড়া শুরু করো। ও আমার সঙ্গে ঘরে এলো। রাতে খাওয়ার পর শাশুড়ি আনিককে বলল, ছোট ঘরটা শুধু পড়ার জন্য, ঘুমানোর হলে মাঝের রুমে অথবা তোমার মায়ের সঙ্গে ঘুমাও। অনিক বলল, আচ্ছা দাদি। রাতে হঠাৎ করে অনিকের জ্বর বেড়ে গেল। আমাকে ডেকে বলল, মা, শরীরটা কাঁপছে। আমি ভেজা কাপড়ে ওর শরীর মুছে দিলাম, ওষুধ খাইয়ে কম্বলে মুড়িয়ে দিলাম। পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। ধীরে ধীরেও শান্ত হল, একটু ঘুমিয়ে পড়ল। আমি ঘুমের ভান করে রইলাম, কিন্তু অনেক দুষ্টামি শুরু করল। ও ছোট তো, এসব ব্যাপারে একদম কাঁচা। অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না। আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশ খানিক নিজেকে সামলে রাখতে পারব না।
মাথার ভেতর একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব, নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব? কিছুক্ষণের মধ্যে এমনভাবে সাড়া দিল, আমি আর থাকতেই পারলাম না। তখন অনেককে হালকা করে সরিয়ে দিতে হলো। ও তো এসব বোঝে না ঠিকঠাক, তাই ওর কানে কানে বললাম, তুই এখন একটু বিশ্রাম নে, আমার হয়ে গেছে। তারপর আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে জ্বর কিছুটা কমেছে, আমি নাস্তা তৈরি করলাম। ও খেয়ে আবার পড়তে বসল। মাঝে মধ্যে রান্নাঘরে এসে দুষ্টুমি করতে চাইতো। আমি বললাম, প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না, দিনের বেলায় কখনো কল্পনাও করো না। যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয়, তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা, তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না, বুঝতে পারছ? তারপর সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর থেকে নীরব আর কোনো দিন দিনের বেলা করার জন্য বায়না ধরেনি, আর আমার কথার বাইরেও যায়নি। আর আমি তখন থেকে নিয়মিত ওষুধ খেতে থাকলাম। অনেক আমার পরিবারের একজন, তার যত্ন নেওয়া আমার কর্তব্য। আমাদের সম্পর্ক সম্মান ও ভালোবাসা ভিত্তিক, যার মধ্যে কোনো অসঙ্গতি নেই।